উনি ওনার একটা মামলাও চলছে কোর্টে, ওনারকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে। আজকে এই ধরনের একটা অবস্থা সেখানে মধ্যে চলছে। তো কি বলবো, এই ধরনের স্বাধীনতা মানুষের, এগুলো সাধারণ স্বাধীনতা, মানুষ প্রতিবাদ করতে পারে না। কেউ যদি সেখানে প্রতিবাদ করে তাকে রেগার কাছ থেকে বাতিল করে দেওয়া হবে, তার ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃদ্ধ মানুষ 60 বছর 70 বছর 80 বছরের প্রচুর বৃদ্ধ আছে, তার ভাতাটাকে সেখানে মধ্যে কেটে দেওয়া হয়েছে। মিছিলে গেলে সিপিআইএম এর প্রতিবাদ মিছিলে যদি যায় তাহলে তাকে রেগার কাছ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে উপজাতির চালাঘরে, প্রতিটি চালাঘরে বিদ্যুৎ পৌঁছ করার দায়িত্ব বামফ্রন্ট সরকার সেখানে নিয়েছে। উপজাতি এলাকায় রাস্তাঘাট ছিল না, আমরাই রাস্তাঘাট করেছি, আমরাই তো খুমলুং তৈরি করলাম, আমরাই তো সেই খুমলুং এর মধ্যে দিয়ে উপজাতি এলাকার শাসন ব্যবস্থাটাকে যাতে জোরদার হতে পারে সেই ব্যবস্থা আমরাই তো সেখানে মধ্যে করলাম, স্বশাসিত জেলা পরিষদের মধ্য দিয়ে। নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে আছে আমি তামান্না। আমাদের সাথে সরাসরি বসে আছেন বিলোনিয়ার এমএলএ শ্রীযুক্ত দীপঙ্কর সেন মহোদয়। আমরা ওনাকে এনবি বাংলা টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে এনবি বাংলা টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমে জানতে চাইবো যে গত 12ই ফেব্রুয়ারি যে সিআইটিইউর ডাকে ধর্মঘটটি ডাকা হয়েছিল সেটি কতটা সফল হয়েছে বলে আপনি মনে করেন? আমরা তো দেখেছি যে কিছু কিছু আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু কিছু জায়গাতে এবং আপনার এরিয়াতেও ধর্মঘটটি সফল হয়নি। আপনার কি মনে হয়? 12 তারিখ যে ধর্মঘট ডাকা হয়েছিল এবারই প্রথম। এর মধ্যে বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট আসার পরে বেশ কয়েকটা ধর্মঘট হয়েছে, প্রত্যেক বছরই হয়ে থাকে। যেমন গতবার 16ই ফেব্রুয়ারি হয়েছিল। কিন্তু দেখা গেছে যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের আবহাওয়াটা এমন ছিল যে প্র্যাকটিক্যালি আমরা রাস্তায় নামার যে কাজটা, সেই কাজটা তখন আমরা করতে পারিনি। কিন্তু এবারই প্রথম, অনেক বছর পর আমাদের রাজ্যে সর্বত্র, কি ট্রাইবেল এরিয়া কি নন ট্রাইবেল এরিয়া, কি গ্রামাঞ্চল কি শহর, সর্বত্র আমরা পথে নেমেছি। কয়টা দোকান খুললো, কয়টা স্কুল খুললো, এটা আমাদের কাছে বড় প্রশ্ন ছিল না। আমাদের বড় প্রশ্ন ছিল যে শ্রমকোড, তারপরে রেগার উপরে আক্রমণ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং মানুষ যে খেতে পাচ্ছে না তার অভাব, তারপরে কর্মসংস্থান, এই যে বিষয়গুলো ইস্যু, যেগুলোকে আমরা ইস্যু করেছিলাম, এই ইস্যুগুলোর ভিত্তিতে আমরা সাধারণ মানুষের কাছে বিষয়গুলো আমরা নিতে পেরেছি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা। সফলতার দিক থেকে আমরা এটাও দেখেছি যে বাজারের লোক কম ছিল, দোকান জোর করে খোলানো হয়েছিল। আমরাও দেখেছি বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন নিউজগুলোতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে বাড়ি থেকে ব্যবসায়ীদের ডেকে আনা হচ্ছে, গাড়ির মালিককে এখানে বেলোনিয়া শহর বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে। প্যাসেঞ্জার নেই, গাড়ি বলছে বাসটা আমি নিয়ে কি করবো, আগরতলা গিয়ে এতগুলো খরচা আসবে, তেল খরচা। কিন্তু দেখা গেছে তারপরও তাকে বাধ্য করা হয়েছে। দেখা গেল যে বেলোনিয়া শহর থেকে যে বাসটা গেল, একজন মাত্র সেখানে প্যাসেঞ্জার নিয়ে আনা হয়েছে। কাজে সেদিক থেকে আমরা বলবো কটা স্কুল খুলেছে, কটা গাড়ি চলেছে, এটা বড় প্রশ্ন নয়, কিন্তু মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা সাড়া আমরা এই মনটাতে সেখানে মধ্যে লক্ষ্য করেছি। কারণ মানুষ এই সমস্যাগুলোর যন্ত্রণাতে মানুষ ভুগছিলেন। উনি কংগ্রেসের হোক, উনি বিজেপির হোক, উনি সিপিআইএম এর হোক, উনি ত্রিপুরামথার হোক, প্রত্যেকটা মানুষ এই যন্ত্রণাতে ভুগছিলেন। সেই জন্য একটা সমর্থন মানুষের তার পেছনে ছিল। আপনাদের বর্তমান রাজনীতির অবস্থা কেমন চলছে এখন? আমরা ভালোই চলছে। আমি এটা মনে করি যে আগরতলায় দেখেছেন আমাদের এক একটা সমাবেশ হয়, গাড়ি বন্ধ করে দে, গাড়ি পাওয়া যায় না, এত ভয় আমাদের প্রতি যে আস্তাবল মাঠটা পর্যন্ত আমাদের সেখানে মধ্যে দেয় না। আমরা বেশ কয়েকবার চেয়েছি আমাদেরকে সভা করতে দে, আগরতলা শহরের রাস্তাতে নাকি সভা করতে হবে আমাদের। যাই হোক, আমরা সেই সভা করেছি। তারপরে আমরা দেখেছি বিজেপি দলের সমাবেশও দেখেছি, কংগ্রেস দলের সমাবেশ দেখেছি, মথার সমাবেশ আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের সমাবেশটার যৌবনের বলুন, উপজাতিদের অংশগ্রহণ বলুন, সব দিক থেকে আমাদের সমাবেশগুলো ভালোই হয়েছে। রাজনীতির ক্ষেত্রে পাহাড়ে আমাদের ঢুকতে দেওয়া হতো না একটা সময়, কিন্তু আমরা দেখেছি যে এই সময়ের ভেতরে আমরা পাহাড়ে আমাদের প্রোগ্রাম কর্মসূচি হচ্ছে। পাহাড়ের উপজাতি অংশের মানুষ খেতে পাচ্ছেন না, তাদের কাজ নেই, সেখানে বেকার যুবক, তাদের কোনো কর্মসংস্থান নেই ট্রাইবেল এলাকাগুলোর ভেতরে। আগে আমরা বাকিতে পর্যন্ত রেশন খাইয়েছি যেখানে অভাব থাকতো এরকম। এখন অভাবের যন্ত্রণায় সন্তান বিক্রি করতে হচ্ছে। আপনারা দেখেছেন দেবদারুতে সন্তান বিক্রি, এখানে ঋষ্যমুখে আমরা বিধানসভায় সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন সময়। আমাদের হাজার হাজার যুবক তারা রাজ্যের বাইরে চলে যাচ্ছে,
কাজ না পেয়ে। আমরা এগুলো বিধানসভায় আমরা তুলে ধরার চেষ্টা করেছি, ত্রিপুরার মানুষ সেগুলো জানে। কাজে এই ধরনের একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা মানুষের কাছে বলার চেষ্টা করছি যে একটা জঙ্গলের রাজত্ব চলছে, এবং এই যে শাসন ব্যবস্থাটা, এই শাসন ব্যবস্থার মধ্যে কোনো লোক খুশি না। বিশেষ করে যারা 2018 সালে ভোট দিয়ে বিজেপিকে এনেছিলেন, আজকে তারাও কিন্তু গালাগাল করছে এই সরকারটার কাজকর্মের নমুনা দেখে, এবং তারাও আজকে প্রতিবাদে কিন্তু আস্তে আস্তে সামিল হচ্ছে। কাজে সেই দিক থেকে আমি বলবো যে এই রাজ্যের মানুষের মধ্যে একটা চেতনার ভাব ফুটে উঠেছে যে না, এই জঙ্গল রাজত্ব থেকে আমাদের অবসান চাই, এটা মানুষ চাইছে। তো আপনার কি মনে হয় যে আমাদের শাসক দল কি ত্রিপুরা রাজ্যের উন্নয়ন করতে পেরেছে? শাসক দল কি উন্নয়ন করেছে আমরা তো দেখছি, ওরা তো বলতে পারছে না। ত্রিপুরা রাজ্যের প্রতিটা সাব ডিভিশন বলুন, আগরতলা শহর বলুন, আগরতলা শহরে যে উন্নয়নগুলো দাঁড়িয়ে আছে বলে প্রত্যেকটা বামফ্রন্ট আমলে, একটি নতুন কোনো উন্নয়ন সেখানে নেই। আজকে রেলের, ওরা বলছেন যে এই সময়ের মধ্যে রেলের দাবি তো আমরাই করেছি। এটা তো ত্রিপুরা রাজ্যের মানুষ জানে যে ত্রিপুরা রাজ্যে রেল কারা এনেছেন। ত্রিপুরা রাজ্যের মেডিকেল কলেজগুলো, এখানকার দুটো হসপিটাল, সেই হসপিটালগুলোর উন্নয়ন, ইউনিভার্সিটি, আমাদের প্রত্যেকটা কলেজগুলোতে আসন সংখ্যা বৃদ্ধি করে সেই কলেজগুলোর চেহারা পরিবর্তন করা, প্রত্যেকটা সাব ডিভিশনগুলোর মধ্যে 12 স্কুল করা, নতুন করে কলেজ, একটা মাত্র কলেজ তারা সেখানে করেছে, আর বাকি সমস্ত কলেজগুলো আমাদের সময় আমরা সেখানের মধ্যে করলাম। দুটা ইউনিভার্সিটি, এমবিবি আর এই ইউনিভার্সিটিটা আমরাই তো করলাম। ওরা তো বিজ্ঞাপনের সরকার আমরা বলি, ওরা বলে সবকিছু, কিন্তু কিছু তো করে দেখাতে পারে না মানুষের কাছে। ভালো পরিবহন দিতে পারে না। জাতীয় সড়কের অবস্থা আপনারা দেখছেন কি অবস্থায়, এখন পর্যন্ত সেখানে কোটি কোটি টাকার ওখানের মধ্যে মঞ্জুরি হয়েছে, কিন্তু কোনো কাজ তারা করতে পারছেন না। তারপরে ওই রাস্তাগুলোর বেহাল অবস্থা, মানুষ চলতে পারছে না সেখানে, এই ধরনের একটা অবস্থার মধ্যে রয়েছে। 50,000 বেকারের চাকরি দেবে বলেছিলেন সেখানের মধ্যে প্রতি বছর, আপনারা তো দেখছেন এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট করলেন 16-17 হাজার চাকরি হয়েছে, তার মধ্যে আউটসোর্সিং এর সংখ্যা হচ্ছে প্রায় 10,000-এর মতো, যেগুলো আউটসোর্সিং এর চাকরি হয়েছে, আরগুলো হচ্ছে সেখানে ফিনান্সের অনুমোদন নিয়ে আর বাকি চাকরিগুলো সেখানের মধ্যে হয়েছে। তো কোথায় উন্নয়ন? আজকে রাস্তাঘাটের উন্নয়নের কথা বলুন, বিদ্যুতের উন্নয়নের কথা বলুন, সেখানে পানীয় জলের উন্নয়নের কথা বলুন, কোনোটাই তো সেখানের মধ্যে করতে পারছেন না। এই যে জল জীবন জল মিশন, কোটি কোটি টাকা বন্ধ হয়ে আছে এখন, কাজগুলো হিসেব দিতে পারছে না, এত দুর্নীতি। এটা শুধু ত্রিপুরা না, ভারতবর্ষের 5 থেকে 6টা স্টেট, আবার যতটুকু জানা জল জীবন জল মিশনের এই সমস্ত টাকা কোনো হিসেব সেখানে নেই, এবং সেই টাকার জন্য সেখানে আটকে আছে প্রকল্পগুলো, করতে পারছে না। এই তো অবস্থা সেখানে আজকে ত্রিপুরা রাজ্যের ভেতরে। কাজে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আজকে যে উন্নয়ন যেখানেই হোক, এটা একটা ব্লক হেডকোয়ার্টার বলুন, একটা পঞ্চায়েত বলুন, একটা সাব ডিভিশন হেডকোয়ার্টার বলুন, একটা জেলা হেডকোয়ার্টার বলুন, যা কিছু উন্নয়ন এখন পর্যন্ত দেখা যাচ্ছে সবগুলোই হচ্ছে বামফ্রন্ট সরকারের সময় আমরা সেখানের মধ্যে করেছি। ছিটেপুটে একটিটা উন্নয়ন হয়তো তারা করতে পারে এই সময়ের ভেতরে, কিন্তু মেজর কোনো উন্নয়ন তারা করতে পারেনি। অথচ আমাদের সময় যে টাকা আসতো তার থেকে অন্তত 15 থেকে 20 গুণ বেশি টাকা এই সময়ের মধ্যে সেখানের মধ্যে আসছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। আপনার কি মনে হয় বর্তমান শাসক দলের আমলে মানুষের স্বাধীনতা কেমন রয়েছে আমাদের রাজ্যে? স্বাধীনতা কথাই বলতে পারি না আমরা। আমি তো আগেই বললাম যে আমরা যে একটা মিটিং করব তার জন্য পারমিশন দেয় না, আমরা মিছিল করব পারমিশন পাই না। সারা রাজ্যের ক্ষেত্রে, শুধু এটা বিলোনিয়ার ক্ষেত্রে শুধু না, সারা রাজ্যের ক্ষেত্রে একই চেহারা। সেখানে আমরা মিছিল করব বিভিন্ন ইস্যুতে, পুলিশ বলছেন না, আপনাদের পারমিশন সেখানের মধ্যে দেওয়া যাবে না। কেন? যে কোনো একটা অজুহাত তারা সেখানের মধ্যে দেখিয়ে দেয়। আমরা হল পাই না, বিলোনিয়ার টাউন হল আমরা পাই না। সব রাজনৈতিক দল সভা করবে, এই হল আমাদের সময় হল চেয়েছে, হল দি নাই, এরকম তো একটি ঘটনা সেখানে নেই। যে কোনো রাজনৈতিক দল যদি চায়, কিন্তু এখন আমরা কোনো হল পাই না। টাউন হলগুলো আমাদের সময় দুটো হল সেখানে হয়েছে, কিন্তু একটা হলের ভেতরও আমাদের কোনো পারমিশন দেওয়া হয় না। মিছিলের ক্ষেত্রে পারমিশন না, মিলবে না সেখানে। মিছিল করলে পরে আক্রমণ সেখানে। আপনারা শুনেছেন যে বেশি দিন তো হয়নি, 8 থেকে 9 মাস হবে, বনকর বাজারে সভা ছিল, সভা থেকে আসার সময় এই সমাজ বিরোধীরা আমাকে আমার বাইক ঘেরাও করে সেখানে আমার সিকিউরিটির সামনে আমার উপরে অ্যাটাক আনলো। আমি মামলা করলাম, আমি মুখ্যমন্ত্রীকে কপি পাঠালাম, আমি ডিআইজিকে সেখানে চিঠি দিলাম।
এখানে এসপি সাহেবের কাছে গেলাম, আমি আমার মামলাটা রেজিস্ট্রি করেনি। আমি এসপি সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ দেখছি দেখছি। এসডিপিও কে জিজ্ঞেস করলাম, দেখছি দেখছি। আজ পর্যন্ত সেই মামলাটা পর্যন্ত সেখানে রেজিস্ট্রি করেনি। এবার তো বুঝতেই পারছেন অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমাদের এমএলএ ঋষমুখ, উনি নির্বাচিত অশোক মিত্র মহোদয়, উনি ওনার সব এলাকায় যেতে পারে না। দুইবার অ্যাটাক হয়ে গেলেন উনি। ওনার একটা মামলাও চলছে কোর্টে, ওনারকে যেভাবে অ্যাসল্ট করা হয়েছে। আজকে এই ধরনের একটা অবস্থা সেখানের মধ্যে চলছে। তো কি বলবো, এই ধরনের স্বাধীনতা মানুষের, এগুলো সাধারণ স্বাধীনতা? মানুষ প্রতিবাদ করতে পারে না। কেউ যদি সেখানে প্রতিবাদ করে তাকে রেগার কাছ থেকে বাতিল করে দেওয়া হবে, তার ভাতা বন্ধ করে দেওয়া হচ্ছে। বৃদ্ধ মানুষ, 60 বছর, 70 বছর, 80 বছরের প্রচুর বৃদ্ধ আছে, তার ভাতাটাকে সেখানের মধ্যে কেটে দেওয়া হয়েছে। মিছিলে গেলে, সিপিআইএম এর প্রতিবাদ মিছিলে যদি যায়, তাহলে তাকে রেগার কাছ থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। গাড়ি দেয় না, গাড়ি দিলে তার গাড়িটাকে বন্ধ করে রাখা হচ্ছে। এগুলো তো কোনো গণতান্ত্রিক পরিবেশ আমরা বলতে পারি না। একটা সরকার এত দুর্বলতা কেন? যারা এত শক্তিমান, তাদের ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, তারপর সঙ্গে আরো কত ইঞ্জিন যুক্ত হচ্ছে। এই যদি অবস্থা হয়, তাহলে পরে এত ভয় কেন? বিরোধীদের প্রতি এত ভয় কেন? এই জন্যই বলছি যে একটা গণতান্ত্রিক পরিবেশ এই রাজ্যের ভেতরে সেখানের মধ্যে নেই। কথা বলার সুযোগ নেই, কোনো কিছু নেই। সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, ডাক্তার আক্রান্ত হচ্ছে, সেখানে কলেজে গেলে ছাত্ররা আক্রান্ত হচ্ছে যদি ও বিরোধী পক্ষের হয়ে থাকে। আজকে এই ধরনের একটা পরিবেশ সেখানের মধ্যে চলছে। আপনার কি মনে হয় বর্তমান আমলে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে কি কি উন্নতি হয়েছে বা কি কি অবনতি হচ্ছে? শিক্ষার ক্ষেত্রে আমরা 78 সালে বামফ্রন্ট সরকার যখন আসে, তখন একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে প্রতি 5 কিলোমিটার অন্তর একটা স্কুল থাকবে, যাতে করে শিক্ষা ব্যবস্থাটা সেখানে আমরা নিয়ে যেতে পারি। বিশেষ করে ছাত্রীরা যারা দূরে গিয়ে লেখাপড়া করতে পারতো না বলে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। বামফ্রন্ট এসে বিনা বেতনে পড়ার সুযোগ করলো, মিড ডে মিল চালু করলো, স্কুল করলো। প্রতি পঞ্চায়েতে একটি করে হাই স্কুল, কোনো কোনো পঞ্চায়েতে দুটোও হয়েছে। 2-3টা পঞ্চায়েত মিলে একটা 12 স্কুল, প্রায় প্রতিটা সাব ডিভিশনে একটা করে কলেজ, একটা বিশ্ববিদ্যালয়। ডাক্তারি পড়তে বাইরে যেতে হতো, সেজন্য 2টা মেডিকেল কলেজ, আইটিআই কলেজ, পলিটেকনিক কলেজ। এগুলো তো আপনারা নিজেরাই দেখেছেন। এই ডেভেলপমেন্টগুলো শিক্ষার জন্য আমরা সেখানের মধ্যে করেছি। এখন তো বিদ্যাজ্যোতির নাম করে আবার ছেলে মেয়েদের থেকে ফিস নেওয়া শুরু করেছে। কোত্থেকে দেবে? গ্রামের গরিব মানুষ, ওরা ফিস দিয়ে লেখাপড়া করবে? এরা 30-35 বছর বিনা বেতনে ওরা পড়েছে। এক সময় কংগ্রেস সরকার থাকতে বেতন দিয়ে পড়ালেখা ছিল, লড়াই করেছে, এসএফআই লড়াই করেছে, টিএসইউ লড়াই করেছে। লড়াই করে ওরা বামফ্রন্ট সরকার এসছে, আর সরকারের কাছে দাবি করে এটা থেকে মুক্ত হলো। এখন আবার বলছে তাদেরকে ফিস দিয়ে লেখাপড়া করতে হবে। আপনারা দেখেছেন যে কলেজে সেখানে ফিস চাপিয়ে দেওয়া হলো আরো বেশি, অর্থাৎ যে ফিস ছিল তার সেমিস্টার ফিস সেটাকে অনেক গুণ সেখানে বাড়িয়ে দিল। কেরালার বামফ্রন্ট সরকার সেদিন আমরা দেখলাম সিদ্ধান্ত নিয়েছে কলেজ পর্যন্ত বিনা বেতনে পড়বে, ছেলে মেয়ে সবাই। আর এখানে কলেজের ফিস বাড়ানো হচ্ছে, প্রত্যেকটা সেমিস্টার ফিস, যে কোনো টেকনিক্যাল কোর্স হোক বা সাধারণ ডিগ্রি কলেজের কোর্স হোক, প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে ফিস সেখানের মধ্যে বাড়িয়ে দেওয়া হচ্ছে। কলেজের ক্ষেত্রে প্রফেসর নেই, পার্ট টাইমার দিয়ে চলছে। আমাদের স্কুলগুলোর ভেতরে টিচার নেই। 10,323 টিচাররা ছাঁটাই হয়ে যাওয়ার পরে সেভাবে শিক্ষকই নিয়োগ হচ্ছে না, টেট দিয়ে বসে আছে, তাদের নিয়োগ করা হচ্ছে না সেখানে। তো স্কুলগুলোতে শিক্ষক না থাকলে কি করে চলবে? একজন শিক্ষক, 2জন শিক্ষক দিয়ে স্কুল চলছে। আমরা বলবো যে শিক্ষার হাল ভালো চলছে আমাদের রাজ্যের ভেতরে? ট্রাইবেল এলাকার রেজাল্টটা কি করছে সেখানে? পড়ালেখার মান কোথায় নামিয়ে আনা হয়েছে? প্রশ্নপত্রগুলো সেখানের মধ্যে দেখুন কি ধরনের প্রশ্ন হচ্ছে। পরীক্ষার রেজাল্ট গুলো সেখানে দেখুন, কি কলেজের ক্ষেত্রে, কি স্কুলের ক্ষেত্রে কি রেজাল্ট সেখানের মধ্যে হচ্ছে। তো এই ভিত্তিতে আমরা সেখানের মধ্যে বলবো সরকারটার শিক্ষার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ত্রিপুরা যে জায়গায় চলে গিয়েছিল সারা দেশের ক্ষেত্রে, তার শুধুমাত্র সাক্ষরতার আন্দোলনের বিষয় আমি শুধু বলবো না, কিন্তু অন্যান্য শিক্ষার মানের ক্ষেত্রেও আমাদের বিজ্ঞানের ছাত্র থেকে শুরু করে অন্যান্যদের যে ডেভেলপমেন্টটা সেখানের মধ্যে হয়েছিল। আজকে তো শিক্ষা ব্যবস্থাটার মধ্যে শিক্ষকের অভাব, ক্লাস হয় না ঠিকভাবে, স্কুলগুলোর ভেতরে কোনো পরিবেশ সেখানের মধ্যে নেই। আজকে এই ধরনের একটা পরিবেশ সেখানের মধ্যে তৈরি হয়েছে। আপনি স্বাস্থ্যের কথা বলেছেন, আপনি বিলোনিয়া হাসপাতালে যান, বহু রোগী সন্ধ্যার সময় অপেক্ষা করতে করতে তার বাড়ি চলে যায়, ডাক্তার দেখাতে পারে না। একজন ডাক্তার
অধিকাংশ সময়। একজন ডাক্তার, উনি কি ইমার্জেন্সিতে যাবেন, ডেলিভারি পেশেন্ট থাকলে ওখানে যাবেন, না আউটডোর সেখানে মধ্যে বসবেন? রোগীরা চেয়ে থাকে কে আসছে। আমি প্রায় হাসপাতালটা ভিজিট করি, সন্ধ্যায় হোক, যখনই হোক, অফিসে আসার সময় হোক, আমি মাঝে মধ্যে ঢুকি, দেখি কি অবস্থার মধ্যে রোগীরা আছে, একটু কথা বলার চেষ্টা করি। যে সমস্ত রোগী আমাকে চেনে না, তারা মনে করেন যে ডাক্তারবাবু এসছে। ওরা আমি গেলে মাত্রই সেখানে তাদের রোগের কথা বলতে শুরু করে। আমি তাদের বলি যে না, আমি ডাক্তার না, আমি এখানকার এমএলএ, আমি জাস্ট এমনিতে এসছি কি অবস্থায় আছে দেখার জন্য। সেখানে আমি প্রায়ই সেখানে আসি, কিছু পেশেন্ট থাকে পরিচিত বা আমাকে বলে, আমি সেখানে যাই, তার বাইরে অন্য পেশেন্টের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। ডাক্তার নেই। আমাদের সময় 6-7 জনের উপরে ডাক্তার ছিল সেখানে এক একটা হাসপাতালে। আমরাই তো সেই হাসপাতালগুলো খুলেছি, গ্রামীণ হাসপাতালগুলো খুলেছি সেখানে। এখন ডাক্তার বেকার, নার্স বেকার, মাল্টিপারপাস ওয়ার্কার বেকার, নিয়োগ নেই। কি করে চলবে? আগরতলা যান, মেডিসিন ওয়ার্ড, রোগীরা সিঁড়ির মধ্যে ঘুমাচ্ছে। আমি বিধানসভায় দাঁড়িয়ে চিফ মিনিস্টারকে এই চিত্রটা তুলে ধরলাম, উনি মিনিস্টার সে ডিপার্টমেন্টের। আমি বললাম যে এই ধরনের একটি অবস্থা আমরা কি পারি না আরেকটা সেখানে মধ্যে মেডিসিনের বড় ওয়ার্ড, সে 3 তলা হোক 4 তলা হোক করে এই রোগীদের অন্তত একটু ভালোভাবে শোয়ার বসার ব্যবস্থা আমরা করতে? হলো না। একটা এমআরআই মেশিন চলে এত বড় রাজ্যের ভেতরে। বললাম যে আরেকটা এমআরআই মেশিন কিনতে কত টাকা লাগে, এমন কি টাকা যে একটা এমআরআই মেশিন, এটা নষ্ট হয়ে থাকলে রোগীদের সেখানে এমআরআই হয় না। আর জিবি হাসপাতালের অবস্থা তো প্রতিদিন আপনাদের চ্যানেলগুলোর মধ্যে, বিভিন্ন চ্যানেলগুলোতে সেখানে ফুটে উঠছে। ডাক্তার নেই, পরিষেবা নেই, যন্ত্রপাতিগুলো যেগুলো আমাদের সময় কিনেছিলাম অধিকাংশ নষ্ট হয়ে পড়ে আছে, কোনো অবস্থা সেগুলো হচ্ছে না। এই ধরনের একটা অবস্থা আজকে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আছে। গ্রামীণ হাসপাতালগুলোরও খুব করুণ অবস্থা। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে তো মানুষ তো অন্তত অসুস্থ হলে এই পরিষেবাটা সরকারের কাছে পেত। আমরা যখন সরকারে ছিলাম, বামফ্রন্ট সরকার, তখন মানুষকে এই পরিষেবাগুলো আমরা দিয়েছি। বিভিন্ন টেস্ট ফ্রিতে টেস্ট করা হতো, সবভাবে এই ওষুধ মেডিসিন গুলো সাপ্লাই ঠিকভাবে থাকতো, ডাক্তার পরিষেবা ছিল, বিভিন্ন সময় ক্যাম্প আমরা করতাম, এগুলো করে মানুষের পরিষেবা আমরা সেখানে দিয়েছি। আমাদের সময় তো এই চিৎকার মানুষকে সেখানে করতে হয়নি। এমনকি আমাদের বিরোধী পক্ষ যারা ছিল তারাও অন্তত এই বিষয়ে দাঁড়িয়ে কোনোদিন চিৎকার করতে হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে সমস্যা তৈরি হয়, হসপিটালে সব পরিষেবাতে একেবারে 100% মানুষকে দেওয়া যাবে আমি এটা মনে করি না। কিন্তু আমাদের সময় এই ধরনের দিনের পর দিন মানুষ স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কথা বলেছে, একথা কেউ বলতে পারবে না সেখানে। আজকে এই অব্যবস্থা সেখানে তৈরি হয়েছে এবং মুখ্যমন্ত্রী উনি নিজেই সেই দপ্তরটা সেখানে মধ্যে দেখছেন, অথচ হাজারো সমস্যা আজকে একটা অব্যবস্থা সেখানের মধ্যে তৈরি হয়ে আছে। আপনার কি মনে হয় আমাদের শাসক দলের যে ক্রিয়াকলাপগুলি রয়েছে বা ওরা যে উন্নয়নগুলো করছে, সেগুলোতে কি আমাদের রাজ্যের সাধারণ জনগণ সন্তুষ্ট? আমাদের সাধারণ জনগণ সন্তুষ্ট তো নয়। সন্তুষ্ট যদি থাকতো তাহলে তো তারা এই পরিষেবাগুলো যদি পেত, নিশ্চয়ই মানুষ সন্তুষ্ট থাকতো। মানুষ কেন একটা সরকারের সমালোচনা করবে শুধু শুধু? আজকে তো একটা দপ্তর বলুন না যে এই দপ্তরটা তার একটা কর্মসূচি নিয়ে সেখানের মধ্যে এগিয়ে যাচ্ছে। এমন একটা দপ্তর আপনি কি বলতে পারবেন যে দপ্তরটা মানুষের জন্য কি কাজ করেছে মানুষের সামনে সেখানে তুলে ধরতে পারবে? পারবে না তো। আমাদের সময় পঞ্চায়েতের বই ছাপিয়ে প্রতি বছর হিসাব দিয়েছে, এটা আমাদের দলের নির্দেশ ছিল। পঞ্চায়েত সমিতি তার হিসাব দিয়েছে। আমি চেয়ারম্যান ছিলাম এখানে যে মিউনিসিপ্যালিটি আজকে, এটা নোটিফাইড ছিল, নগর পঞ্চায়েত হয়েছে এবং পৌরসভা হয়েছে। আমি 3টা স্তরেই আমি ছিলাম সেখানে এবং 12.5 বছর এখানে চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। প্রতি বছর বই ছাপিয়ে কত টাকা এসছে, কত টাকা খরচা হয়েছে তার হিসাব কিন্তু মানুষের কাছে আমরা তুলে ধরেছি। এখনো যদি যান সেই অফিসের রেকর্ড যদি খুঁজেন তাহলে দেখবেন প্রতি বছরের বই সেখানে মধ্যে পাবেন। আমরা মানুষের কাছে কি কাজ করেছি হিসাব দিয়েছি। আছে ত্রিপুরাতে সেই নজির। এই গভর্নমেন্ট আসার পরে তারা বলতে পারবে যে আমি পঞ্চায়েতের কাজে, দপ্তরের কাজের আমি হিসাব মানুষের কাছে তুলে ধরেছি, এরকম একটা নজির সেখানে আছে? নেই তো। তোরা সৎসাহস নেই কেন? আপনারা দেখছেন তো কিভাবে টাকার অপচয়, দুর্নীতি কিভাবে চলছে, আপনারা তো সেখানের মধ্যে দেখছেন। প্রতিদিনই আমি দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, কোটি কোটি টাকার বেমিল বেহিসাব সেখানের মধ্যে পত্রিকায় তুলে ধরছে।
আমি একটা দিন দেখিনি যে ওই দপ্তরের মন্ত্রী তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট করেছে যে না, এই নিউজটা সত্য নয়, এই সংবাদটা সত্য নয়, একটা স্টেটমেন্ট গভর্নমেন্টের তরফ থেকে করেছে, আমার চোখে অন্তত পড়েনি। রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, প্রতিটা বিষয় নিয়ে বিভিন্ন সময় পত্র পত্রিকায় সেখানে উঠছে। কই, আমি তো দেখিনি সরকার সেটাকে চ্যালেঞ্জ করতে। তাহলে পরে সরকারের দুর্বলতা যদি না থাকে তাহলে কেন চ্যালেঞ্জ করে না, মানুষকে বলে না যে না, এটা সত্য নয়, আসলটা হচ্ছে এই। এটা দিয়েই তো বোঝা যায় যে রাজ্যটা কেমন চলছে। আচ্ছা, কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের রাজ্যে যে কোনো একজন নেতার ছবি দিয়ে বই ছাপানো হয়েছে, আপনি সেটা কি চোখে দেখছেন? এখন উনি কি জন্য সেই বই ছাপিয়েছেন, এটা তো বই না, উনি নিজেই স্বীকার করেছেন কোশ্চেন পেপার। অনেক সময় কোনো লেখক কোনো বিষয়ের উপরে যদি উনি বই লেখেন, সেটা যে কোনো গল্পের বই হতে পারে, কবিতার বই হতে পারে, তখন তিনি তার ছবিটা সেখানে দেন, তার পরিচয় দেন। পেছনের পৃষ্ঠায় হোক তার ছবিটা থাকে, এখনো ছবি দিয়ে তার পরিচয়টা দেন। এটা দেওয়াটা অস্বাভাবিক না, এটা একটা স্বাভাবিক বিষয় যে ওনার বায়োডাটাটা উনি দেন, উনি কি ধরনের কবি বা কি ধরনের লেখক। কিন্তু কোনো মন্ত্রী এভাবে এটা দিয়েছে, সরকারি জার্নালগুলো বেরোয়, সেখানে মন্ত্রীদের ছবি থাকে, আমি দেখেছি। কিন্তু কোশ্চেন পেপার, উনি কতগুলো কোশ্চেন পেপার দিয়েছেন, সেখানে আবার দেখলাম দলীয় প্রতীকও সেখানে আছে, দলীয় প্রতীকটাও আছে, ওনার ছবিটাও সেখানে আছে। এটা নিয়ে দেখেছি যে সোশ্যাল মিডিয়া, পত্রপত্রিকায় ব্যাপক সমালোচনা হয়েছে। এখন ওটা ওনার বিষয়, আমি এটাতে কি বলবো। এখন কেউ যদি মনে করে যে আমার ছবি রাস্তায় রাস্তায় আমি লাগাবো আমার প্রচারের জন্য, এটা তো ওনার ব্যক্তিগত বিষয়, আমি ও জায়গাতে কি বলবো। আমি তো বললাম যে কেউ যদি বই লেখে সেখানে তার ছবি টবি থাকে, কিন্তু এটা তো বই না, এটা কোশ্চেন পেপার দিলেও সেখানে দেখলাম বিজেপির দলীয় প্রতীকও আছে, আবার মন্ত্রী হিসাবে ওনার ছবিও সেখানে আছে। এগুলো না করাটাই ঠিক, এই আর কি। সামনে তো আর কিছুদিনের মধ্যে এডিসি ইলেকশন, তো আপনাদের এডিসি এরিয়াগুলোতে কি কি উন্নয়ন করেছে গত 5 বছরে মথা? মথা কি উন্নয়ন করেছে সেটা তো মুখ্যমন্ত্রী বলছেন, এটা আমার বলার আর কি আছে। আমি তো দেখলাম মুখ্যমন্ত্রী যতগুলো সভা করছেন সেখানে এডিসিতে তার শরিক দল তীব্রামথা যে সরকারটা চালাচ্ছে ওখানে, তার বিরুদ্ধেই সবচাইতে কথা বলছেন। শুধু মুখ্যমন্ত্রী না, আমি দেখলাম মন্ত্রী বিকাশ বাবু, যিনি আমাদের রাজ্যের মন্ত্রী, তিনিও বলছেন যে সেখানে যে কি উন্নয়ন ওরা করেছে, ওরা উন্নয়ন কিছুই করেনি। হ্যাঁ, যা টাকা দিয়েছি ওরা সবটাই নছয় করেছে, তারপরে ওখানে কোনো উন্নয়ন মানুষের জন্য সেখানে করতে পারেনি। তো আমরা যে কথাগুলো এতদিন বলতাম এই সরকারটার সামনে, যে স্বশাসিত জেলা পরিষদের জন্য লড়াই করে এই স্বশাসিত জেলা পরিষদ গঠন করা এবং এই স্বশাসিত জেলা পরিষদের মধ্য দিয়ে উপজেলা এলাকায় মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, এই কাজটা আমরা বামফ্রন্ট সরকার সেখানে করেছিলাম। এটা লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল এই জনজাতি অংশের মানুষ, ওরা শিক্ষা দীক্ষা সব দিক থেকে অতটুকু ফার্স্ট হতে পারেনি অন্য অংশের মানুষের তুলনায়। এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে তাদের এলাকাগুলোর উন্নয়ন করা, ওইখানকার মানুষের মান উন্নত করা, এটাই ছিল আমাদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য। হ্যাঁ, আমরা করেছি। উপজাতি এলাকায় স্কুল ডেভেলপমেন্ট বামফ্রন্ট সরকারের সময় আমরাই করেছি। উপজাতি এলাকায় বিদ্যুৎ ছিল না, আপনারা জানেন যে উপজাতির চালাঘরে, প্রতিটি চালাঘরে বিদ্যুৎ পৌঁছ করার দায়িত্ব বামফ্রন্ট সরকার সেখানে নিয়েছিল। উপজাতি এলাকায় রাস্তাঘাট ছিল না, আমরাই রাস্তাঘাট করেছি। আমরাই তো খুমলুং তৈরি করলাম, আমরাই তো সেই খুমলুঙের মধ্য দিয়ে উপজাতি এলাকার শাসন ব্যবস্থাটাকে যাতে জোরদার হতে পারে সেই ব্যবস্থা আমরাই তো সেখানে মধ্যে করলাম, স্বশাসিত জেলা পরিষদের মধ্য দিয়ে। আমরাই তো সেখানে ভিলেজের নির্বাচন করে তাদের হাতে ক্ষমতা সেখানে মধ্যে তুলে দিয়েছিলাম। আমরাই তো স্বশাসিত জেলা পরিষদ এলাকায় যেখানে তারা চালাঘরে থাকতো সেখানে টিনের ঘর, মাডওয়াল তৈরি করে দিয়ে তাদের চালাঘর থেকে এনে এই ধরনের একটা ঘরের ভেতরে তাকে বসবাস করার উপযুক্ত ব্যবস্থা আমরাই তো সেখানে করে দিলাম। আমরাই তো উপজাতি এলাকায় সেখানে রেশনিং ব্যবস্থার উন্নয়ন করলাম। রেশন নিতে পারছে না, বাকিতে রেশন, শুনেছেন ভারতবর্ষের কোথাও? আমাদের সময় আমরা বাকিতে রেশন দিয়েছি, যাতে কোনো উপজাতি অংশের মানুষ অভাবে না থাকে, তার রেশন কার্ড বন্ধক দিতে না হয়। কিন্তু এখন তো দেখছি সেখানে রেশন কার্ড বন্ধক চলছে, তারপরে উপজাতি সন্তান বিক্রি করছে, অভাবের তাড়নায় বিক্রি করছে। আমরা তুলে ধরেছি এগুলো চিত্র, পত্রপত্রিকায় উঠেছে সেখানে।
বিদ্যুৎহীনতা আছে, পানীয় জলের অভাবের জন্য তো প্রতিদিন প্রতিটা পত্রিকায় প্রায় দিনই সেখানের মধ্যে হেডলাইন থাকে, কলসি নিয়ে উপজাতি মা বোনেরা তারা রাস্তায় বসে আছে, স্কুলে শিক্ষক নেই, ছোট ছোট ছাত্ররা ব্যাগগুলো রাস্তার ভেতরে দিয়ে কিভাবে তারা, এগুলো তো দেখার মতো ছবি। আমাদের তো আমরাও লড়াই সংগ্রাম আন্দোলন করেছি, কিন্তু আমরা দেখিনি এই যে ছোট ছোট বাচ্চারা ব্যাগের লাইন ধরে সারিবদ্ধভাবে বসিয়ে দিয়ে রাস্তার ভেতরে রাস্তা রোকো করছে। এটা ত্রিপুরা রাজ্যে এর আগে এই চিত্র কখনো সেখানে দেখেনি। এই প্রথম মানুষ সেখানের মধ্যে দেখছে যে একটা স্কুলের বাচ্চা ছেলেরা রাস্তার মধ্যে বই দিয়ে সারি সারি করে বাঁধ তৈরি করে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থা উপজাতি এলাকার কেমন চালাচ্ছে বিজেপি গভর্নমেন্টটা, এটা তুলে ধরার চেষ্টা করেছে। তো কাজে এগুলো তো মানুষের সামনে প্রতিদিনকার ছবি। জল পায় না, শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্ররা শিক্ষক পায় না, এগুলো তো প্রতিদিনকার জ্বলন্ত ছবি সেখানের মধ্যে তুলে ধরা হয়েছে। কিন্তু বামফ্রন্ট সরকারের সময় তো এগুলো ছিল না। হ্যাঁ, সব এলাকায় বিশুদ্ধ পানীয় জল ট্রাইবেল এলাকায় আমরা দিতে পারিনি, সব এলাকায় আমরাও দিতে পারিনি, কিন্তু জল পাইনি মানুষ, জলের ব্যবস্থা একেবারেই করতে পারেনি তা না। বাড়িঘরের ব্যবস্থা করেছি, স্কুলের ব্যবস্থা করেছি, শিক্ষকের ব্যবস্থা করেছি, রেশনিং ব্যবস্থার উন্নয়নের ব্যবস্থা আমরা করেছি, বিদ্যুতের ব্যবস্থা আমরা সেখানের মধ্যে করেছি, বেকারদের উপজাতি যুবকদের তাদের চাকরির ব্যবস্থা আমরা সেখানের মধ্যে করেছি। কোনটা করিনি আমরা? আমরা করেছি। বর্তমান যে বিজেপি আর মোথার যে সম্পর্কটা, সেটাকে আপনি কি চোখে দেখছেন? আমরা তো দেখতে পাচ্ছি যে শরিক দল হয়েও মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপি মানে মোথার বিরুদ্ধে কথা বলছে, এটাকে আপনি কতটুকু যুক্তিযুক্ত বলে মনে করছেন? এটা তো ওই বন্ধুদের ঝগড়ার মতো। আপনারা দেখেন, চার বন্ধু যখন মিলে বসে, হ্যাঁ, বিড়ি সিগারেট খায় বা একসঙ্গে আড্ডা ফাড্ডা দেয়, সেখানে দেখবেন প্রায় বিভিন্ন বিতর্ক হয়ে যায়, আবার দেখি যে আবার সেখানে মিল হয়ে যায়। তো ওদের সঙ্গে বিতর্ক দিতে, ওরা তো গভর্নমেন্টের শরিক। আজকে মুখ্যমন্ত্রী মথার বিরুদ্ধে কথা বলছেন, উনি তো এই কথাটা কি করে বলেন? ওরা তো শরিক, ওনাদের মন্ত্রী ত্রিপুরা মথার মন্ত্রী হয়ে এই গভর্নমেন্টের ভেতরে সেখানে আছে, দুইজন আছে, একজন পূর্ণমন্ত্রী একজন প্রতিমন্ত্রী সেখানের মধ্যে আছে, বিভিন্ন কমিটিগুলো চেয়ারম্যান হিসেবে অ্যাসেম্বলিতে সেখানে আছে, রঞ্জিত বাবু আছে, চিত্তবাবু আছে, তারা তো দুইটা কমিটির চেয়ারম্যান, একজন পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান, একজন গভর্নমেন্ট অ্যাসুরেন্স কমিটির চেয়ারম্যান, আমিও সেই কমিটির, এই দুটো কমিটিরই মেম্বার আমি, তারা সেই কমিটিগুলোর মধ্যে আছে। আমি তো এটা বুঝি না, একে অপরকে ছিঁড়ে ফেলছেন কবুতরের মতো বক্তৃতাতে, একে অপরকে গালাগাল করছেন, কিন্তু কই কেউ তো এই কথা বলে না যে আমরা তাদের শরিক না, গভর্নমেন্টের শরিক না। এটা তো লজ্জার। এত কিছু পরও কি করে গভর্নমেন্টের মধ্যে ওরা থাকে? কিন্তু আমরা তো দেখছি দিনের বেলা ঝগড়া করলেও রাতের বেলা একই বিছানায় ওরা ঘুমাচ্ছেন। তো কোনো তো অসুবিধা তো ওরা দেখছি না সেখানে। প্রদীপবাবু দিল্লি যান, আবার দিল্লি গেলে আবার সেখানে অমিত শাহর সঙ্গে মিটিং করেন, সবকিছু আবার ঠিক। বিধানসভায় দাঁড়িয়ে একসঙ্গে স্পিকার নির্বাচনের জন্য প্রথম 18 সালে আমরা একসঙ্গে গিয়ে নমিনেশন সাবমিট করলাম। ভোটের আধা ঘন্টা আগে ওরা বলছেন যে না, আমরা ভোট বয়কট করলাম বলে সেখানের মধ্যে বেরিয়ে এসে এই বিজেপি কে সুযোগ করে দিল সেখানে। তো এই সব খেলা তো আমরা দেখছি, শুধু বাইরে না, বিধানসভার ভেতরে যেমন এই খেলা দেখছি, বিধানসভার বাইরেও খেলাগুলো আমরা প্রতিনিয়ত সেখানে দেখছি। মানুষ বিশ্বাস হারিয়েছে ওদের প্রতি। শুধু বিজেপি না, বিজেপি মথা এদের এসব নাটক, এদের মানুষের সঙ্গে বিচারিতা, এগুলো মানুষ আর প্রশ্রয় সেখানে ত্রিপুরা রাজ্যের মানুষ দিতে চাইছে না বলেই মানুষ এখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ সেখানে সংগঠিত করছে। গ্রেটার ত্রিপুরাল্যান্ড এবং যে রোমান স্ক্রিপ্ট, এই বিষয়ে আপনি কি বলবেন? ত্রিপুরাল্যান্ড কতটা সম্ভব বলে আপনার মনে হয়? ত্রিপুরাল্যান্ড বলে তো এমন কিছু নেই। আমরা তো মনে করি ভারতবর্ষ একটা দেশ এবং তার ভেতরে রাজ্যগুলো আছে, এটা স্বীকৃত। এর বাইরে এখন ত্রিপুরাল্যান্ড আলাদা, মগল্যান্ড আলাদা, তারপরে সেখানে মণিপুরি ল্যান্ড আলাদা, এরকম তো ল্যান্ড হতে পারে না। বিশেষ করে আমরা কমিউনিস্ট পার্টি, আমরা এটাকে কখনোই প্রশ্রয় দিতে পারি না। আমরা বলি না ত্রিপুরাল্যান্ড বাই ল্যান্ড, আমরা সংবিধানে বিশ্বাসী, সংবিধান আমরা মানি। কাজে ভারতের সংবিধান মূলেই যেটা হবে সেটাই তো এক কথা। এগুলো তো হচ্ছে ঠুনকো রাজনীতি। উপজাতি অংশের মানুষদের জন্য আমি কিছুই করতে পারছি না, না তার কর্মসংস্থান, না জল, না বিদ্যুৎ, না খাদ্য, না রাস্তাঘাট, না শিক্ষক, কিছু করতে পারছি না, ব্যর্থ হচ্ছে। এটা শুধু বিজেপির ব্যর্থতা, এটা মথারও ব্যর্থতা।
ওরা তো করতে পারছে না, ওদের হাতে তো এডিসিটা সেখানে আছে, ওরাও তো করতে পারছে না। তো এরা তো দুই ভাই মিলেই সংসারটা চালাচ্ছে, সেখানে সরকারটা চালাচ্ছে। আমি তো বলবো এটা শুধু মথার বিষয় না, বিজেপি তো তার সঙ্গে যুক্ত। তো তারা যুক্ত থেকেও এই কাজটা সেখানে করতে পারছে না। এখন তারা যদি এই কথা বলে যে তিপ্রা ল্যান্ড আলাদা ল্যান্ড করতে হবে, তো তিপ্রা ল্যান্ড আলাদা করতে হবে, এটা তো হয় না কোনোদিন। এটা জানে, এটা তিপ্রা মাথাও জানে যে তিপ্রা ল্যান্ড হবে না। কিন্তু ট্রাইবেল অংশের মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা স্লোগান তো তৈরি করতে হবে। এই স্লোগানটা তারা তৈরি করেছে, কিন্তু দেখছে যে এই স্লোগানে ঠিক থাকতে পারছে না। এই জন্য তো তিপ্রা ল্যান্ড, গ্রেটার তিপ্রা ল্যান্ড, তারপরে আরো কত কিছু, ওই 1 ফাইট, লাস্ট ফাইট, কত ফাইট, কত কিছু প্রতিদিন সেখানের মধ্যে আমরা শুনছি এগুলো। তো কাজে মানুষের জ্বর হলে যেমন বকে, প্রলাপ বকে, আজকে ওই জ্বর ধরেছে, তাদেরও জ্বর হয়েছে। জ্বর হলে পরে এখন এই ধরনের প্রলাপগুলো করবে, এখন তাই তারা করছে সেখানে। কাজে এগুলো কথার সঙ্গে কোনো মিল থাকবে না, এসব কথার কোনো বাস্তবতার সঙ্গে কোনো মিল সেখানে মধ্যে। রোমান হরফ, এই বিতর্ক তো আমাদের সময় কই আসেনি। আমরা তো বলেছি যার যেটা ভালো লাগে সেটাতে করবে, অসুবিধা তো কোনোদিন হয়নি সেখানে। কিন্তু বিজেপি গভর্নমেন্ট আসার পরে আজকে এই সমস্যাটা সেখানে এসছে। আমাদের অ্যাসেম্বলিতে এই বিষয়টা নিয়ে উঠেছে, প্রায় মাঝে মধ্যে তিপ্রামাথার ওরা বেশ ভেতরে চিৎকারও করে, একটু বয়কট টয়কট ও করেছে একবার বোধহয় সম্ভবত এই বিষয়ে। আবার এখন দেখলাম ওটাকে আবার জাগ্রত করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে কে কোন হরফে কথা বলবে, কোন ভাষায় কথা বলবে, কে কোন পোশাক পরবে, এটা তার বিষয়। এটা চাপিয়ে দেওয়া যায় না। কোনো ভাষা গোষ্ঠীর মানুষকে চাপিয়ে দেওয়া গেছে? যায়নি। এটা হয়নি বলে তো 21শে ফেব্রুয়ারি তৈরি হয়েছে। এই যে বাংলাদেশের ভাষা আন্দোলন সেখানের মধ্যে তৈরি হয়েছিল, পূর্ব পাকিস্তানে তারা সেখানের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেখানে লড়াই হয়েছে, সেখানকার মানুষ পেরেছে, পারেনি সেখানে। কাজে কার ভাষা কি হবে, কার খাদ্য অভ্যাস কি হবে, কে কোন ধরনের মাংস খাবে, এটা তো কেউ ঠিক করে দিতে পারে না। কাজে এখানকার ট্রাইবেল অংশের মানুষ, তারা যদি রোমান হরফ তারা চায়, রোমান হরফে যদি কোনো ছাত্র পরীক্ষা দিতে চায় দেবে, আপত্তি কি আছে? কেউ যদি বাংলায় লিখতে চায় লিখবে, তাতে আপত্তি কিছু নেই। আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য স্পষ্ট যে ট্রাইবেল অংশের মানুষ যে যে ভাষা চায়, যে পোশাক পরতে চায়, যার খাদ্যাভ্যাস যেমন, যেই জাতিগোষ্ঠীর যেই ধরনের সংস্কৃতি, সেই সংস্কৃতি তাকে অবলম্বন করার সুযোগ করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব। আমাদের সময় বিতর্ক ছিল না, দিয়েছে মানুষ যে ভাষাতেই পরীক্ষা দিতে পারে সে দিয়েছে। এখন দেখে এই নতুন করে বিতর্ক সেখানের মধ্যে এসছে। আপনার কি মনে হয় একজন বিরোধী দলনেতা হিসেবে সামনের যে এডিসি ইলেকশন আসছে, তো কে কোন দল জয়ী হতে পারে? মানুষের কাছে ভোট। কিন্তু আমি এতটুকু বলবো যে বিজেপি তো সরকারে রয়েছে, এডিসির দায়িত্ব তাদের নেই, তারা এড়াতে পারে না, মথা পরিচালনা করতে পারে। তাদের যেমন দুর্বলতা আছে, তেমনি মথা তাদেরও দুর্বলতা আছে। আমি আপনাকে আগেও বলেছি এডিসির জন্য আমরা কি করেছি। মানুষ আবার চায় বামফ্রন্ট ফিরে আসুক, এডিসির ক্ষমতাতে বামফ্রন্ট ফিরে আসুক, এটা চায়। কারণ তারা এটা জানে যে বামফ্রন্ট এলে শিক্ষার গ্যারেন্টিটা হবে, রাস্তাঘাটের গ্যারেন্টি হবে, বিদ্যুতের গ্যারেন্টি হবে, পানীয় জলের গ্যারেন্টি হবে, শিশু বিক্রি করতে হবে না, রেশন কার্ড বিক্রি করতে হবে না। মানুষ এগুলো বোঝে, বুঝে বলেই এখন পাহাড়ে আবার লাল ঝান্ডা সেখানের মধ্যে তার বিকাশ করছে। আবার লাল ঝান্ডার মিছিলটা বড় হচ্ছে সেখানে, প্রত্যেকটা জায়গার ভেতরে। কারণ মানুষ বাঁচতে চায়, মানুষ জঙ্গলের রাজত্ব চায় না, মানুষ বাঁচতে চায়। কাজে এই অভাব, অনটন, এই কর্মহীনতা, এর বিরুদ্ধে ওখানকার মানুষ ছটফট করছে। আমাদের তো ধারণা যে মানুষ অন্তত যদি সঠিকভাবে ভোট দিতে পারে, এখন তো ভোটের কালচারটা বাংলাদেশ থেকেও খারাপ হয়ে গেছে আমাদের এখানে, তো মানুষ যদি ভোট দিতে পারে 28টা আসনের ভেতরে 28টা আসনে বামফ্রন্ট আসবে 100%। মানুষ যদি ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে সঠিকভাবে ভোট দিতে পারে, কোনো মানুষ অন্তত বিজেপি মথা কাউকে ভোট দিতে পারে না। কারণ মানুষ অতীতটাকে দেখেছে, তার কে না চায় ভালোভাবে থাকতে, সবাই চায়। বামফ্রন্ট সরকার এই কাজগুলো সেখানে করতে পেরেছিল। বামফ্রন্ট সরকারের সময় এডিসি আর এখনের এডিসি তো রাতে দিনে তফাৎ। তো কাজে এই জায়গায় যদি চায়, মানুষ যদি ভোট কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে, ভোট দিতে পারে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি 28 আসনের 28টা আসনই বামফ্রন্টের পাবে। তো ভোটের পরিবেশ তো আপনারা দেখছেন কি অবস্থায় তৈরি হয়েছে। আমাকে জিততে হয়েছে মার খেয়ে,
আপনারা জানেন কিনা জানি না, ভোট কেন্দ্রের ভেতরে আমাকে মার খেয়ে বিজেপির যারা এজেন্ট ছিল ওরা আমাদের এজেন্ট অন্যদের মেরেছে, আমাকে মেরেছে, আমার চশমা টশমা সব ফেলে দিয়েছে, জোর করে দখল করার জন্য চেষ্টা করেছে। তো কাজে ভোটের পরিবেশ তো আমি বললাম, একসময় আমরা বাংলাদেশের উদাহরণ দিতাম, এখন বাংলাদেশের ভোট বোধহয় আমাদের থেকে একটু ভালো হয়েছে। আজকে এই পরিবেশ যদি সুন্দর হয়, আমি বলছি 28 আসন বামফ্রন্ট সেখানে পাবে, যদি প্রত্যেকটা মানুষ ভোট কেন্দ্রে নির্ভয়ে গিয়ে ভোট দিতে পারে। সবশেষে আপনি আপনার বিধানসভার এরিয়ার যে সাধারণ জনগণ রয়েছে ওদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? বিধানসভার সাধারণ জনগণ আছে, আমি যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি, আক্রমণ আসে বিভিন্ন সময়, স্বতঃস্ফূর্তভাবে সব কাজ করতে পারি না, কিন্তু তারপরও আমি যাই, মানুষের সাড়া আছে, মানুষের ভালোবাসা আছে, সবচাইতে বড় জিনিস। আমার স্কুল জীবন, কলেজ জীবন, তারপর থেকে এই রাজনীতির সঙ্গে আমি মিশে আছি। আমার ব্যক্তিগত যদি বলে থাকেন, এই রাজনীতির সঙ্গে মিশে আছি। আমি নোটিফাইডে কাজ করেছি, নগর পঞ্চায়েতে কাজ করেছি, পৌরসভায় কাজ করেছি, এবং বিলোনিয়ার এই যে সামগ্রিক উন্নয়নগুলো দেখছেন তার মধ্যে অনেকগুলোই আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে, বা আমার বলে নয়, বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে আমরা এগুলো করতে পেরেছি। এই জন্য এখানকার সাধারণ অংশের মানুষ, তাদের একটা ভালোবাসা আছে আমার প্রতি, একটা আছে। আমি প্রতিদিন চেষ্টা করি মানুষের এই সমস্যাগুলোকে সেখানের মধ্যে তুলে ধরতে। যেমন বিলোনিয়া শহরে একটা এক্সরে মেশিন ছিল না, ওপিডি ডেন্টাল এক্সরে মেশিন, আমি লেখালেখি করেছি, বিধানসভায় তুলেছি, প্রশ্নোত্তর পর্বে দিয়েছি, হ্যাঁ গভর্নমেন্ট দিয়েছে, ছিনিয়ে আনতে পেরেছি। সিটি স্ক্যান নেই, এবং লিখেছি গত 2-3 দিন যাবত এটা নিয়েই আমি সেখানের মধ্যে লেখা, মন্ত্রীর কাছে পাঠানো, এগুলো করছি। সিটি স্ক্যান মেশিন এখানে চাই, এগুলো আমাদের করতে হবে। এখানের আরো বেশ কিছু সমস্যা আছে আমাদের এই জায়গাগুলোর মধ্যে, ব্রিজ ভেঙে গেছে, আমাদের মুহুরীর তট তার উন্নয়ন করা দরকার, এখানে এগুলো একটা সময় আমরাই বাদ দিয়েছিলাম, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আজকে এত বছর হয়ে গেছে। এবার তো বিলোনিয়া শহর ভেসে যাওয়ার মতো উপক্রম, বাঁধ ভেঙে যাওয়ার মতো উপক্রম। বিধানসভায় তুলেছি, প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়েছি, সেখানের মধ্যে কমিশনারের কাছে লিখেছি, 40 কোটি টাকা মঞ্জুর এখান থেকে প্রস্তাব করে তারা পাঠানো হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্ট তার ফাইল আটকে রেখেছে। 40 কোটি টাকা, 8টা গ্রুপের কাজ, 5 কোটি টাকা করে, 5-8 40 কোটি টাকা। তো এটা যদি না হয়, আগামী বর্ষা, ওইবারের মতো যদি বর্ষা হয়, বিলোনিয়া শহরের মানুষ জলের নিচে থাকতে হবে, একটা মানুষ বাঁচবে না। এটা বলেছি, আমি ফিনান্স মিনিস্টারকে চিঠি দিলাম যে আপনি এগুলোকে ছেড়ে দিন, এটা ইমার্জেন্সি কাজ, বর্ষা হলে কাজটা করতে পারবে না। সরকার কোনো হেলদোল নেই, করতে পারছে না। আমি চেষ্টা করি প্রতিটা বিষয়ে সেখানে যেতে। আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজ বলি, বিভিন্ন রাস্তাগুলো ভেঙে গেছে, তার জন্য সেখানে চিঠি দেওয়া, এস্টিমেট কমিটির মিটিং এ সেগুলোকে এজেন্ডা হিসাবে আনা, সেগুলোকে ডিপার্টমেন্টের কাছে নিয়ে যাওয়া, ডিপার্টমেন্টের কাছে লেখা, সে কাজগুলো করা। এবং এটা ঠিক যে লেখালেখি দরবারগুলো, এটা আমি আজকে না, আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন থেকে আমি করতাম বিভিন্ন ডিপার্টমেন্টে লেখালেখি, এবং তার সফলতা আছে এবং এখনো পাচ্ছি। এই যে রাস্তাঘাটগুলো কিছু কিছু হচ্ছে, অনেক জায়গাগুলো থেকে বিলোনিয়া বিধানসভা এলাকার মূল রাস্তাগুলো, সবগুলো না, গ্রামীণ রাস্তাগুলো না, মূল রাস্তাগুলোর অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কাজটা সেখানের মধ্যে হচ্ছে, কিছু ওই জায়গাতে কাজ হচ্ছে। তো এই বিষয়গুলো আছে, এমএলএ ফান্ডের কাজ আছে, এগুলো দিয়ে করছি, ফাইট করছি, বলছি, বিধানসভায় তুলছি, চলছে। তো আপনার কি মনে হয় সাধারণ জনগণের এখনো আপনাদের যে দলের উপর বিশ্বাসটা রয়েছে? 100% আছে। মানুষ 25 বছর দেখেছে, তার আগে 10 বছর মানুষ দেখেছে। আজকের দিনে চোখের সামনে যা কিছু ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে, তার অর্থনৈতিক অগ্রগতি বলুন, তার অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে অগ্রগতি বলুন, শিক্ষার ডেভেলপমেন্টের কথা বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে তার পরিষেবা দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন বলুন, এগুলো তো মানুষ অস্বীকার করতে পারবে না এবং করছে না যে বামফ্রন্ট সরকারের সময়ে এই অগ্রগতিগুলো মানুষের ঘটেছে। এখন তো কি কাজ করতে পারছে? এই যে পৌরসভাটাতে আছেন, যা কিছু দেখছেন, নতুন একটা কাজ দেখাতে পারবে না। মোটর স্ট্যান্ড বলেন, 2টো মোটর স্ট্যান্ড, এখানকার টাউন হল বলেন, এখানকার স্কুলগুলোর ডেভেলপমেন্ট বলেন, এখানকার রাস্তাঘাটগুলো বলেন, এখানকার বেকারদের জন্য স্টল বলেন, সবগুলোই তো এখন সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমে একটা টুরা প্রকল্পে কিছু কাজ সেখানের মধ্যে শুরু হয়েছে। টুরা প্রকল্পে আমাদের সময় এই প্রজেক্টগুলো আমরা পাঠিয়েছিলাম, সবগুলো না, তার মধ্যে নতুন 1-2টা প্রজেক্ট সেখানের মধ্যে গেছে, এখন 1-2টা কাজ হচ্ছে, কিন্তু কাজ তো করাতে পারে না, কাজগুলো করাতে পারে না, টেন্ডার হতে পারে না, সেই জায়গাতে ওখানে দলবাজি,
ওখানে কি আছে, ওখানে আবার ভাগাভাগি, সুষ্ঠুভাবে টেন্ডার হতে পারে না, কন্ট্রাক্টর গেলে কাজ করতে পারে না, কন্ট্রাক্টরের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এইভাবে কি চলে একটা সরকার? সরকারের কোনো দৃষ্টি আছে? কোনো দৃষ্টি নেই তো এগুলোতে। সুষ্ঠুভাবে কেউ টেন্ডার দিতে পারে না, ঠিক কি করে কাজগুলো সেখানে মধ্যে হবে? সব ক্ষেত্রে নিকুজিশন নিকুজিশন। তো নিকুজিশন হলে পরে এটা কাজের গুণগত মান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সহজে সেখানের মধ্যে বুঝতে পারছেন। তো কাজে বিলোনিয়া বিধানসভা এলাকার ভেতরে তারপরও আমি এটা বলবো যে এই জায়গাগুলোতে কাজ করার ক্ষেত্রে কিছুটা আমাদের হস্তক্ষেপ বলুন, টেলিফোনে বলুন, চিঠিপত্র বলুন থাকার ফলে দেখা গেছে কাজের কিছুটা গুণগত মান এই জায়গাতে রক্ষা হচ্ছে। আমি মিথ্যা কথা বলবো না, কিছুটা গুণগত মান এখানের মধ্যে রক্ষা হচ্ছে, কিন্তু তার বাইরে সব কাজ না, একেবারে খুব বাজে অবস্থার মধ্যে আছে। এই যে এগুলো তো কালচারের পরিবর্তন করতে বলে একটা সরকারের দৃষ্টিভঙ্গির উপর এগুলো নির্ভর করে। সরকার দেখে না যে রাস্তার মানুষ মহিলারা পিস গুলো হাত দিয়ে টেনে তুলে ফেলছে? এটা কি সরকার দেখে না? দেখে তো। বিল্ডিং ভেঙে পড়ছে, রাস্তা দেখে না? মানুষ গিয়ে সেই ছবিগুলো তুলছে, সরকার দেখছে না? দেখছে তো। এটা যদি না দেখতো তাহলে বলে একটা কথা, মানুষ তো দেখছে, কিন্তু সরকারের পদক্ষেপ কোথায়? অফিসাররা কাজের গোড়া যায়? কেউ সাহস আছে কোনো অফিসারের কাজের গোড়া যাওয়ার? সাহস নেই। কাজ যা করছে তাই বিল হচ্ছে। সাহসই নেই কোনো অফিসারের কাজের গোড়া যাওয়ার, কোনো চেক আপ নেই কাজগুলো, তো কি করে হবে? আজকে এই ধরনের একটা সংস্কৃতি চলে এসছে কাজগুলোর ক্ষেত্রে। এতে তো গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হবে না, গভর্নমেন্টের সুনাম কেউ করবে না তো, কোনো তত্ত্বাবধান না থাকলে পরে। কাজে এগুলোর ভোগান্তি তো সাধারণ মানুষ আমরা ভোগ করছি, কি বলবো। তো আপনারা দেখতেই পেলেন আমাদের বিরোধী দলনেতা শ্রীযুক্ত দীপঙ্কর সেন মহোদয়ের রাজনৈতিক বিষয়ে মতামতগুলো। অসংখ্য ধন্যবাদ দীপঙ্কর স্যারকে। ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না। আজকের জন্য এই পর্যন্তই।